মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকের রাজ্য, আমাদের একদম বিপরীতে। অথচ আশ্চর্য দেশ এই ভারতবর্ষ। একেবারে দুই প্রান্তের দুই রাজ্যের ভাষায়, সংস্কৃতিতে, সাহিত্যে কত সূক্ষ্ম সূক্ষ্ম মিল। অথচ যত দিন গেছে আমরা অমিলগুলি নিয়ে যত মাথা ঘামিয়েছি, মিলগুলি ততই অস্পষ্টতার আঁধারে হারাতে থেকেছে। সংস্কৃতিকে চেনার সবচেয়ে ভরসাজনক মাধ্যম যেহেতু সাহিত্য, তাই সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে অনুবাদ সাহিত্যের অপরিসীম মূল্য আছে। বৈচিত্র্যময় ভারতের বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে ভাষা সংসদ অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিবেক চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সেই ভাষা সংসদ থেকেই 2024 সালে প্রকাশিত হয়েছিল নির্বাচিত মারাঠি গল্প সংকলন। আমাদের আজকের গল্প সেই সংকলন থেকেই সংগৃহীত বিষ্ণু বামন শিরবাটকরের গল্প ঝরা পাতা। বাংলায় অনুবাদ করেছেন জগৎ দেবনাথ। মারাঠি ভাষার বিখ্যাত কবি কুসুমাগ্রজ বিষ্ণু বামন কবিতার পাশাপাশি নাটক, গল্প, উপন্যাস সবই লিখেছেন। নাট্যকার হিসেবে 1970 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1987 সালে জ্ঞানপীঠ পুরস্কার জয়ী এই লেখকের গল্প অত্যন্ত সহজ সরল মানুষের অসামান্যতার আখ্যান বলে। আসুন শুনে নিই আজকের গল্প ঝরা পাতা, লেখা বিষ্ণু বামন শিরবাটকর, অনুবাদ শ্রী জগৎ দেবনাথ, পাঠে আমি রৌহিন। সবুজ নিশানা নাড়ানো হচ্ছে দেখে ড্রাইভার হুইসেল দিল। গাড়ি ছেড়ে আমার কামরার সামনে তখনও দাঁড়িয়ে রয়েছে রমাকান্ত, তার স্ত্রী, দুটি ছোট ছেলে, আরো কিছু বিদায় দিতে আসা লোক। আমি সবাইকে হাত নাড়িয়ে বিদায় জানালাম। রমাকান্ত পরম আদরে আমার হাত দুটি ধরল, বলল, আবার কখনো এদিকে এলে পরে আমার বাড়িতে 2-1 দিন থেকে যেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি বললাম। তারপর সবাইকে নমস্কার জানিয়ে ওদের প্রতি নমস্কার নিয়ে আমি কামরার দরজায় দাঁড়িয়ে রইলাম। গাড়ি স্টেশন পেরিয়ে যাচ্ছে, তারা দৃষ্টির আড়াল হতে লাগলো। আমি এবার ভিতরে এসে নিজের জায়গায় বসলাম। মোটে তো 2-3টে দিন, তার মধ্যেই এরা সবাই মিলে আমাকে এত আদর যত্ন করেছে যে বিদায় বেলায় আমার বেশ কষ্টই হচ্ছিল। কিন্তু এখন কামরার বেঞ্চিতে বসতেই আমার চোখের সামনে যার মুখটা ভেসে উঠছে, সে মানুষটা কিন্তু প্ল্যাটফর্মের ভিড়ে ছিল না। তার এভাবে আসাটাও অবশ্যই সম্ভব ছিল না। ওই একজনের ভাবনায় আমার সমস্ত শরীর মন আচ্ছন্ন হয়ে গেল। টেনে টুনে 3টি দিনের পরিচয়, কিন্তু মনে হলো যেন অনেক কালের চেনা পরিচয়ের সম্বন্ধ ছিঁড়ে এলাম। রমাকান্তর আগ্রহ অনুযায়ী যদি কখনো আবার যাওয়াও হয় তার বাড়িতে, ওই মানুষটাকে কি দেখা যাবে আর তখন? বলা যাচ্ছে না, বরং দেখা যাবে না এই সম্ভাবনাটাই প্রবল। মানুষটার নাম কাশীবাই। তিনি রমাকান্তর ঠাকুমা। রমাকান্তর সঙ্গে আমার পরিচয় খুব পুরনো কিছু নয় এবং খুব বেশি গভীরও নয়। বয়সে আমার চেয়ে ছোটই সে, তার পেশাও আলাদা। সে তার নিজ এলাকাতেই একটি নামী ব্যাংকের শাখা অফিসে উঁচু পদে আসীন রয়েছে, ফলে তার আর্থিক অবস্থা সচ্ছল। স্বভাব আচরণ অতিশয় ভদ্র, সত্য। সাহিত্য আর সাহিত্যিক উভয় ব্যাপারেই সে ছাত্রাবস্থা থেকেই প্রচন্ড আগ্রহী, উৎসুক এবং উৎসাহী মানুষ। লেখালেখি খুব একটা না করলেও লেখক কবিদের জগতে আসা যাওয়া, তাদের সঙ্গে চেনা পরিচয় করা তার নেশা, শখ। আসলে ওই সূত্র ধরেই মুম্বাইতে এলেই আমার কাছে চলে আসে আর আমাকে তার বাড়িতে একবার যেতে বলে যায়। শেষে রমাকান্তই চেষ্টা করে একটা কারণ বের করলো খুঁজে পেতে। নিজে এসে সঙ্গে করে আমায় নিয়ে গেল তার বাড়িতে। রমাকান্তর বাড়িতে পা দিয়েই কত সুন্দর, কত নরম এক আপ্যায়ন আমার জন্য অপেক্ষা করছিল। একটুখানি বসার পর রমাকান্ত আমার সঙ্গে তার পরিবারের একে একে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। রমাকান্তর বউ, বউয়ের 2টি ভাই, ওদের 2টি ছেলে, আর একজন ছিলেন রমাকান্তর বন্ধু। নাটকের যবনিকা পতনের পর যেমন কুশীলবেরা মঞ্চে এসে দাঁড়ান ফটো তোলার জন্য, সেরকম ভাবেই এরা একত্রে সবাই বাইরের ঘরে এসে হাজির হয়েছিল। কিন্তু একজন মাত্র পর্দার ওপারে অদৃশ্য ছিলেন, তিনি কাশীবাই। হয়তোবা রান্নাঘরে উনুনের ধারে বসে কাশীবাই
সে সময় বাইরের ঘরের হইচই কান পেতে শুনছিলেন। বাইরের থেকে ভিতরে বারবার খবরাখবর যাচ্ছে আসছে তাঁরই জন্যে। পরে আমি বুঝতে পারি কাশিবাই এ বাড়িতে থেকেও না থাকার মতন। নির্বাসিতা তিনি, পরিবারের ভিতরে থেকেও বনবাস জীবন। তার জন্য এ বাড়িতে একটি পৃথক ঘর তৈরি করা হয়েছে, তিনি সেখানেই থাকেন। এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। রমাকান্তর সঙ্গে যাবার সময় আমি প্রথমবার কাশিবাইকে দেখলাম। তিনিও যেন আমি রান্নাঘরের সামনে আসা মাত্রই কৌতূহলী চোখে আমাকে দেখতে লাগলেন। এ বাড়ির নীরব অনড় শান্ত পরিবেশে আকস্মাৎ হইচই ফেলে দেওয়া। রমাকান্ত তাঁর দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল। আমার স্বাভাবিকভাবেই মনে হয়েছিল এ মহিলা কোনো রাঁধুনি ঝি হবে। তাঁর এপাশে ওপাশে ছড়িয়ে ছিল রান্নাবান্নার জিনিসপত্র আর কিছু বাসন। সম্মুখে মস্ত এক কানাতোলা থালায় গমের আটার বড় একটা গোলা। গনগনে আগুনের আঁচ তখন উনুনে, তার উপর তাওয়া বসানো রয়েছে। উনুনের উপরের বস্তুটি অন্যত্র তুলে রাখার জন্য তিনি চিমটে দিয়ে ধরে রেখে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। তার চেয়ে থাকাতে কোনো রকম কপটতা কৃত্রিমতা ছিল না। ওপাশের আরেকটি দরজা দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। রমাকান্ত কয়েক মুহূর্তের জন্য পিছনে পড়ে মৃদুস্বরে বলল, জ্বলন্ত কয়লার টুকরোটা পড়ে যাবে যে, হা করে দেখতে হবে না। আমি কিছু মনে করব ভেবে রমাকান্ত তাড়াতাড়ি বলল, তোমাকে নয়, ওই বুড়িকে। কে উনি? রাঁধুনি ঝি মনে হচ্ছে, আমার সরল জিজ্ঞাসা। হ্যাঁ, ওই রান্নাবান্না করে আর কি, তবে বাঁধা রাঁধুনি নয়, রমাকান্ত বলল। তাহলে উনি কে? উনি আমার ঠাকুরমা। ও বাহ, তোমার ঠাকুমা এখনো বেঁচে আছেন দেখছি। রমাকান্ত হেসে বলল, হ্যাঁ আছে বটে এখনো। কথায় কথায় ঠেস দেওয়ার কিংবা বিশেষ কোনো শব্দের অথবা বাক্যের কোনো অংশ দিয়ে উচ্চারণ করে কোনো বিশেষ অর্থের ইঙ্গিত করার স্বভাব আছে রমাকান্তর। আমার লেখালেখি নিয়েও সে সুযোগ পেলে ঠেস বাক্য ব্যবহার করে। এখানেও সে আমার উচ্চারণ করা বাক্যের সঙ্গে এখনো শব্দটি জুড়ে একটু সূচের মতো বিধিয়ে দিল। কিছুক্ষণ পর আমরা ভোজনে বসলাম। ধূপকাঠির সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল ঘরময়। অতিথির সম্মানে রঙ্গোলি দেওয়া হয়েছিল। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখা হয়নি। পরিবারের প্রায় সবাই খেতে বসেছে, সঙ্গে আরো দুজন বন্ধুও বসেছেন। রমাকান্তর বউ পরিবেশন করছিল। হাসি মশকরা চলতে লাগলো, নানা রকম বিষয় নিয়ে চর্চা চলতে লাগলো। সব মিলিয়ে খাওয়ার আসর বেশ জমে উঠেছিল। এমনই হাসি ঠাট্টা হইচই থেকে আমার নজর মাঝে মাঝে উনুনের দিকে চলে যাচ্ছে। নির্জনে নির্বাসিতার মতো ওই বৃদ্ধা একাকী বসে নিজের কাজ করে যাচ্ছে। কেউ কথা বলছে না ওর সঙ্গে, সেও কারো সঙ্গে কথা বলার চেষ্টাও করছে না। আটার গোলা থেকে একটা একটা করে নেওয়া, সেটিকে বেলা, গরম তাওয়ার উপরে ফেলে উল্টে পাল্টে সেঁকে নেওয়া, তারপর সেটিকে নামিয়ে রেখে অন্য একটিকে তাওয়ায় চড়ানো। এভাবেই চলছে তার কাজ, যন্ত্রের মতো। কাশিবাইয়ের সঙ্গে কেউ কথা বলে না, এটা আমি তখন বুঝতে পারিনি। ওর নাম যে কাশিবাই, সেটা পর্যন্ত কখনো সখনো বাড়ির বৌঝিদের হাঁক মারা থেকে জানা গেল। কোনো এক সংকোচের কারণে ঠাকুমা সম্বোধন করা হচ্ছে না বোধ করি। এটাকে দূর করার জন্য আমি স্বাভাবিকভাবেই বললাম, ও ঠাকুমা, এত এত রুটি করছেন কেন? মুম্বাইয়ের অতিথিরা কম খায়। এতগুলো রুটি খাওয়া তো দূর, একসঙ্গে দেখারও অভ্যেস নেই আমাদের। কথাগুলো বলার পর রান্নাঘরে হঠাৎ করে নীরবতা নেমে এলো। হাসি ঠাট্টার পরিবেশ একেবারে বদলে গেল। সবার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠল। আমার মনে হলো, আমি কি কোনো একটি পুতুলের সঙ্গে নাকি কোনো ছবির সঙ্গে কথা বলে বসলাম? এরা সবাই এমন নীরব, এমন স্তব্ধ হয়ে গেল কেন? কাশিবাই কোনো জবাব দেননি। উনি কিছু বলবেন কিনা, কিংবা যদি বলেন তাহলে কি বলবেন, এ নিয়ে সবাই চিন্তায় পড়লেন বোধহয়। দেখে মুগ্ধ হওয়া কোনো ছবি কিংবা বস্তু যদি ছিঁড়ে ফেলা হয় তাহলে যেমন অবস্থা হয়, তাই প্রসঙ্গ পাল্টাবার ভার যেন এখন আমারই। আমি মুখ ফিরিয়ে নিয়ে রমাকান্তর সঙ্গে স্থানীয় বিষয় নিয়ে প্রশ্ন করলাম, যাতে করে প্রসঙ্গ বদলে দেওয়া যায়। নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতন আমার চারধারে জমে থাকা মৌনতা মুহূর্তে জলস্রোতের মতো শব্দপ্রবাহ সৃষ্টি করল। বাতাসে আটকে থাকা অস্বস্তি কেটে গিয়ে ধোঁয়ার মতো উবে গেল।
আবার আগের মতো হাসি মজা জমে উঠল। দুপুরে একবার আমি চান ঘরে গিয়েছিলাম। বেরিয়ে এসে যখন হাত পা মুছছিলাম, তখন হঠাৎ করে কাশিবাই সম্মুখে এসে দাঁড়ালো। পিছনের দিকে এক পলক দেখে নিয়ে বলল, মুম্বইতে থাকো মনে হচ্ছে। হ্যাঁ, এখনো 7-8 বছর তো থাকবই। আমি মুম্বাই দেখেছি। তাই বুঝি? কবে গিয়েছিলেন মুম্বাইতে? তা হবে 30-40 বছর আগে। আমার স্বামীর অফিস ছিল কল্যাণে। বছর 3 ছিলাম। খাড়ি রোডে চওড়া বাড়িতে থাকতাম। 2 মাস পর পর আমাদের মুম্বাই দেখাতে নিয়ে যেত। কি ভিড়! ভিড় তো এখন আরো অনেক বেড়েছে। থাকো কোথায়? ঠাকুরদ্বারে নাকি? না না, আমি থাকি সিউতে। ঠাকুরদ্বারে রাম মন্দিরে যেতাম আমি রোজ। ওখান থেকে কাছেই হবে। না, অনেকটা দূরে। তখনই কারো পদশব্দ এলো। কাশিবাই চট করে ভিতরে চলে গেলেন। আমি বারান্দায় বেরিয়ে এলাম। কাশিবাইয়ের কথাগুলো অনেকক্ষণ পর্যন্ত আমার মনে আটকে রইল। তার পরের সময়টুকু এর ওর সঙ্গে দেখা সাক্ষাৎ আর গ্রামে একটু বেরিয়ে শেষ হয়ে গেল। কাশিবাইয়ের সঙ্গে আবার দেখা হলো পরদিন দুপুরে। আমি বাইরের ঘরের খাটে একটু শুয়ে পড়েছিলাম। আমি একাই ছিলাম ঘরে। রমাকান্ত ব্যাংকে গিয়েছিল, বাচ্চারা তখন স্কুলে, আর রমাকান্তর বউ গিয়েছিল বাজারের দিকে। খবরের কাগজ পড়া শেষ করে আমি ঘরটির চারিদিকে নজর ঘোরাতে লাগলাম। বাড়ির মালিকের স্থূল রুচিবোধের পরিচয় পাওয়া গেল কিছু কিছু। চারিদিকের দেওয়ালে 7-8টি করে ফটো ঝোলানো রয়েছে। তার মধ্যে কয়েকটি অবশ্যই দেবদেবীদের, কয়েকটি কাগজ কেটে বাঁধানো রূপ প্রসাধনরতাদের ছবি, রমাকান্ত নিজের ফটো আর একত্রে তোলা পারিবারিক ছবিও রয়েছে। এক কোনায় একটি কাঁচ লাগানো শেলফ। শেলফের ওপরে একটি রেডিও সেট রাখা আছে। সেটের দুপাশে দুটি ফুলদানিতে কাগজের ফুল রাখা হয়েছে। ভিতরে কিছু বইপত্রও রয়েছে। শুয়ে শুয়ে সবই দেখছি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে। দরজায় কে যেন এসে দাঁড়িয়েছে বলে মনে হলো আমার। আমি উঠে পড়লাম। পেছনে মুখ ঘুরিয়ে দেখলাম দুঘরের মাঝখানটিতে কাশিবাই দাঁড়িয়ে, কিছুটা কাঁচুমাচু চোখ মুখ। তিনি সিঁড়ির দিকে তাকালেন। তার অস্বচ্ছ বয়স্ক চোখ দুটি দিয়ে কতখানি দেখা যায় কে জানে। সিঁড়ির নিচে আধো অন্ধকারে দৃষ্টি রেখে কি যেন খুঁজছিলেন, বোঝা গেল। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুমা কি খুঁজছেন? কিছু হারালো নাকি? কাশিবাই কোনো জবাব দিলেন না। তিনি আরো বেশ সংকোচগ্রস্ত হয়ে আমার দিকে তাকালেন। আমার প্রশ্নের কি উত্তর দেবেন সেই ভাবনায় অস্থির হয়ে পড়লেন বলে আমার মনে হলো। কাশিবাইয়ের মতো বৃদ্ধাকে কি হারিয়েছে এ কথা জিজ্ঞেস করার আর প্রয়োজন আছে নাকি? ওর তো সমস্ত জীবনটাই হারিয়ে গেছে। জীবন প্রবাহ গেছে শুকিয়ে। জীবনের যেটুকু সঞ্চয় ছিল তাও রয়ে গেছে অদৃশ্য আড়ালে। যা নাকি ছিল জীবনের নামমাত্র ছায়া, তাই খুঁজে বেড়াচ্ছেন নাকি? এই বৃদ্ধ বৃদ্ধারা কিছু না কিছু খুঁজতেই থাকেন যেন। আমি কাশিবাইয়ের দিকে তাকিয়ে তার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। হবে বোধহয় 70-75। বয়সের তুলনায় তার স্বাস্থ্য ভালোই বলতে হবে, যদিও মুখে এবং হাতে পায়ের চামড়া শুকিয়ে গিয়েছে। চোখের দৃষ্টিও ঘোলাটে হয়ে গেছে, তবে শরীরের বাঁধন টলেনি এখনো। উনি কত রকমের কাজ করেন দিনে রাতে তা আমি তো দেখেছি। ভোর রাত থেকে তার কাজ শুরু হয় আর রাত্রি 11টা পর্যন্ত অবিরাম চলে সেটা। তিনি ওই সিঁড়ির দিকে কান পেতে রয়েছেন বোঝা গেল। সিঁড়িতে কিংবা সিঁড়ির পাশের দরজায় পরিচিত কোনো পদশব্দ আসছে কিনা তা শোনার চেষ্টা করছিলেন। ভিতরে আসতে চাইছেন কিন্তু সাহস করতে পারছেন না। আমি বললুম, আসুন ঠাকুমা, আসুন। কাশিবাই ঘরের ভিতরে এলেন। এ ঘরে আসার অভ্যেস তেমন নেই বোঝা গেল। তিনি আমার কাছাকাছি এগিয়ে এলেন, তারপরে জালনার ধারে গিয়ে দাঁড়ালেন। কাজ শেষ হলো? হ্যাঁ হলো, তবে কাজ কি অল্প স্বল্প? ভোরে উঠে জল তুলতে হয়। ওই জলের ড্রামটি ভরতে 12 কলসি জল লাগে। এই তো গত বছরই রমা কিনে আনলো। আমিই পিছনে পড়ে কেনালাম। বলেছিলাম এতগুলো লোকের জন্য অনেক জল লাগে, এই ছোট টিপে হবে না, বড় ধরনের কিছু একটা কেনো। কলের জলের কোনো ভরসা নেই, কখনো থাকে কখনো থাকে না। কাশিবাই নিজের দিনচর্চা আর কাজের ফিরিস্তি দিলেন। তার কথাগুলো নালিশের মতো শুনতে হলেও আসলে তা নয়। যা বলার তা নিঃসংকোচে বলে ফেলা উচিত বলেই মনে করেন তিনি। আর এমন করে মন খুলে কথা বলার মতো মানুষও
তিনি খুব একটা পান না। আমি বললাম, এত খাটাখাটুনি কেন করেন? এখন তো বিশ্রামের সময়, বয়স হয়েছে, একটা ঝি রাখুন না এবার। না না, ঝি চাকরদের কাজ ও কি আর মনের মতো হয়? যতদিন নিজের হাত পা চলে এই রাজ্যপাট ছাড়ছি না। রমা বলেছিল একবার ওই ঝি রাখার কথা, কিন্তু আমি বলেছিলাম ঝি রাখার দরকার নেই। চাকর বাকরও চাই না বাবা, আমি মরে গেলে পরে রাখিস। কাজে লেগে থাকলে সময় কাটে ভালো, শরীর মন ভালো থাকে। এই যে আমার এতখানি বয়স হলো, না ডাক্তার না বদ্যি, কাজ করতে করতে যতদিন পারবো বেঁচে থাকবো, সময় হলে চলে যাব। তবুও ওই সকাল সন্ধে একটু মন্দিরে টন্দিরে যাওয়া। আরে বাবা, দেবতা কি ওই মন্দিরেই বসে আছেন? আসলে আরামপ্রিয় মানুষেরা ওই দেবদেবীর পিছনে পড়ে থাকে। আর যে ঈশ্বরকে স্মরণ করে, কর্ম নিয়ে ব্যস্ত থাকে, ঈশ্বর তার পিছনে দৌড়ে বেড়ায়। মানলে পরে দেবতা সর্বত্র রয়েছেন, চারিদিকে রয়েছেন, ঘরে বাহিরে রয়েছেন। আমি কিন্তু এখনো দেব দর্শন কথা কীর্তন শুনতে যাইনি। একাদশীটা করি বটে, ওই দুটো দানা জল খাই মাত্র সেদিন। আমি বললাম, ঠাকুমা, আপনি দেখছি আমাদের চেয়েও আধুনিক। মানে? প্রগতিশীল মহিলা। ওসব বুঝি না। বাইরের দু চারটে কথাবার্তা কানে আসে কদাচিৎ কখনো। ধর্মকর্ম করার সময় আর পেলাম না কোনোদিন। কেন কেন? আগেও কি এতই কাজ থাকতো? আরে সেসব দিনের কথা আর বলো না। আমার স্বামী ছিলেন রেভিনিউ বিভাগে, স্বভাব চরিত্র ছিল সাদাসিধে সরল, সরকারি টাকা পয়সায় হাত দেননি কখনো, এদিক সেদিক বোঝেননি। ওর সঙ্গের লোক চাকরি করে ঘর বাড়ি করেছে, আর উনি যখন গেলেন তখন আমার হাতে ওই দুটি সোনার চুড়িই ছিল মাত্র। তবে আমাদের মাধব তাড়াতাড়ি চাকরি পেয়েছিল। একটাই ছেলে আপনার? ওই একটি সন্তান আমার। তা সে বড় হলো, সে আনা হলো। এবার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, সংসার করবে বলে। কিন্তু কপালের লিখন ছিল অন্য। বিয়ের 3 বছর পর ছেড়ে মারা গেল। ওই রমা তখন 10 মাসের শিশু। তার 1 বছরের মাথায় রমার মাও চলে গেল। আরে বাপরে, আপনার মাথায় কি বিরাট দুর্দিন গিয়েছে। হ্যাঁ, বিপদ বলে বুক ফেটে যাচ্ছিল সেসব দিনে। চোখের সামনে ছেলে চলে গেল, 8 দিন ঘরের চৌকাঠে পড়েছিলাম। শেষে আর কি করি, রমাকে বুকে ধরে উঠে বসেছিলাম। তাহলে রমাকান্ত তো আপনার হাতেই মানুষ হয়েছে। আর কে করবে বলো? কাশীবাইয়ের কণ্ঠস্বরে কিঞ্চিত গর্ব প্রকাশ পেল। বললেন, সব দুঃখ কষ্ট গিলে ফেলে পাথরের থামের মতো শক্ত হয়ে দাঁড়ালাম এই রমার জন্যই। হাতের তালুতে রেখেছিলাম ওকে। কিভাবে দিন রাত কেটেছে সেটা আমিই জানি। সামান্য চাষের জমি ছিল, 7 মাইল হেঁটে জমিতে যেতাম। আমার ভাইয়েরা সব অপদার্থ, আমি নিজের ভাগের ফসলটুকু নিয়ে আসতাম। ঘরে বাইরে সবই আমাকে করতে হতো। বাইরে একটু সেলাই টেলাই করতাম, ভাবতাম আমার রমাকান্তর কোনো রকম কষ্ট যেন না হয়। আমার খাওয়া দাওয়া চিরকালই সামান্য, কতদিন জল খেয়েই কাটিয়ে দিয়েছি। তবে নাতি আমার পড়াশোনায় ভালো ছিল। গাধা হলে কি করতাম? বাৎসরিক পরীক্ষায় ভালো ফল করত, পুরস্কার পেত। 7 ক্লাস পাস করে বলল, এবার চাকরি করব। চাকরি পেল একটা ব্যাংকে। পরে পড়াশোনা চালিয়ে গেল কষ্ট করে, বিয়ে অবধি পাশ করলো রমাকান্ত। এসব আত্মকাহিনী বলতে বলতে কাশীবাইয়ের কণ্ঠস্বর ধরে উঠেছিল। মনের কথা বলার সুযোগ পাওয়াতে তিনি যেন আনন্দ ধরে রাখতে পারছেন না। আমি বললাম, বিয়ে পাশ করার পর ঠাকুমার আশীর্বাদ নিতে আসেনি? আরে বাবা, পায়ে পড়ে প্রণাম করা এখনকার দিনে আর দেখা যায় নাকি? ছোটবেলায় মানিয়ে যেত। ওর বউ এসে আমাকে মিষ্টি খাইয়ে গেল। এখন তো ওরা সুখেই আছে, ছেলেপিলে হয়েছে, 5 জনে জানে চেনে, পরিচিতি রয়েছে, কোনো চিন্তা ভাবনা নেই আর। আমি ওকে রমেয়া বলে ডাকি, তাতে রাগ সবার, কিন্তু কি করি, আমার যে কত বছরের অভ্যেস। সিঁড়িতে জুতোর শব্দ উঠল। পরক্ষণেই রমাকান্ত হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। কাশীবাই অস্বস্তিতে পড়ে গেলেন। বাইরে দেখাতে চান না, কিন্তু ভিতরে অস্থিরতা বোঝা গেল। রমাকান্তকে পাশ কাটিয়ে ভিতরে ঢোকার উপায়ও নেই। রমা গায়ের কোট খুলে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখলো। তারপর ঠাকুমার দিকে ফিরে ঝাঁঝালো স্বরে বলল, এখানে কি চাই তোমার? না, কিছু না, কাশীবাই হড়বড়িয়ে বললেন, এমনিই এসেছি। মনে হলো ও এখানে একা বসে আছে,
ওর কি লাগে টাগে জিজ্ঞেস করে আসি। যাচ্ছি আমি, চালগুলো বাছতে হবে। আমাদের জন্য চা করো। কাশিবাই ভিতরে চলে গেলেন। যাওয়ার সময় আমার দিকে একবার তাকালেন মাত্র। আমার মনে হলো তার দৃষ্টি থেকে স্নেহ বাৎসল্য ঝরে পড়ছে। রমাকান্ত চেয়ারে বসল। অফিসের ছুটি পাওয়া গেল? ছুটি আর কিসের? তাহলে শিষ্টাগমনে অনাধ্যায়? হ্যাঁ, সেরকমই। ম্যানেজারের সঙ্গে ঝগড়া করে অর্ধেক দিনের ছুটি নিয়ে এলাম। মনে পড়ল মীরাও বাইরে গেছে, আপনি বাড়িতে একা। একেবারে একা ছিলাম বলা যায় না, ঠাকুমা ছিলেন তো। ঠাকুমা? রমাকান্ত কেমন যেন অবাক হয়ে গেল। কয়েক পলক চুপ থেকে বলল, মাফ করবেন, ঠাকুমা পুরনো কালের মানুষ, চলতে বলতে পারে না তেমন, তাতে আবার লেখাপড়া তো জানে না কিছুই। আমি বললাম, আমাকে তুই তোকারি করলে আমার কোনো দুঃখ হবে না, বরং ভালোই লাগবে। চারদিকেই তো শুষ্ক ভদ্রতার শাসন চলছে। না, কিছুই বোঝে না তো, বলে রমাকান্ত চুপ করে গেল। আসলে ওই বিষয়টা তার কাছে অপ্রিয় ঠেকছে। আমার মনে হতে লাগলো, এমনটা হয় কেন? ঠাকমার প্রতি তার ঋণ কি এখন অসহ্য লাগছে, আর তার থেকেই এই রূঢ়তা প্রকাশ পাচ্ছে? নাকি তার সঙ্গে আজন্ম আত্মীয়তা, সান্নিধ্য, নৈকট্যটুকু এখন তিরস্কার বলে মনে হচ্ছে? নাকি রমাকান্তর নতুন যুগের আধুনিক সংসারে ওই বৃদ্ধা নারীর চলাবলা বেমানান লাগছে? রমা তো মানুষ হিসেবে সুখী, ভদ্র, সভ্য। মানুষের মনের স্বভাব চরিত্র কত বিচিত্র, কত দুর্বোধ্য হয়। আর তাকে খুলে খুলে দেখতে যাওয়ার অর্থ মুঠো করে বাতাস ধরা। আজকের ঝরা পাতাটি কিন্তু গতকালের সতেজ সহজ পাতাটি, আর আজকের ওই সবুজ পাতাটি আগামীকালের ঝরা পাতা। এটা কিন্তু কেউ মনে রাখে না। কিছুক্ষণের মধ্যে রমা আগের মতোই হাসি খুশি মানুষ হয়ে গেল। সে আলমারি থেকে কিছু হাতের লেখা কাগজ বের করলো। বলল, একটা গল্প পড়ে শোনাই, অসুবিধা নেই তো? আমি খবরের কাগজের লোক, লেখালেখি করি, এই জাতীয় অনুরোধ উপরোধ শুনতে অভ্যস্ত আমি। তাই বললাম, ছি ছি, তা কেন, নিশ্চয়ই পড়বে। রমাকান্ত তার লেখা পড়তে লাগলো। আমি মন দিয়ে কিছুটা শুনলাম। মনে হলো আমার মনকে ধরে রাখার মতো সারবস্তু কিছুই নেই। কাশিবাইয়ের কথাবার্তাগুলো ঘুরে ফিরে আমার মনে পড়তে লাগলো। পরদিন আমার ফিরে আসবার পালা। রমাকান্তর একদিন খুব ছোটাছুটি গেছে। বাড়িতে অতিথি, তার উপযুক্ত আপ্যায়ন, কি খাওয়াবে, এসব নিয়েই ব্যস্ত ছিল সারাদিন। আমার জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে দিয়ে বলল, আবার কবে আসবেন? এমন সুন্দর অতিথি সৎকার দেখে বারবার আসতে ইচ্ছে করছে। তারপর তোমরাই বিরক্ত হয়ে বলবে। কখনো না, কখনো কিচ্ছু বলবে না কেউ, রমাকান্ত লজ্জিত কণ্ঠে বলল। তাহলে যখনই এদিকে আসবেন, এখানে আপনার আপনজনের বাড়ি আছে বলে মনে করবেন। রমা কত কথা বলে গেল, তারপরও যেসব কথা বলতে সাধারণভাবে প্রায় প্রত্যেকের মুখে বাঁধতে পারে, রমা সে সকল কথা বেশ নিঃসংকোচে বলে ফেলতে পারে। আর সেসব প্রসঙ্গটা এত দ্বিধাহীনভাবে শুরু করতে পারে, বেরিয়ে আসতে পারে তার মুখ থেকে, কোথাও আটকায় না, বাধা পায় না। যা হোক, সুখ দুঃখের মিশ্র অনুভূতি নিয়ে আমি রমাকান্তর হাত ধরে বিদায় নিলাম। অন্যান্যদের প্রতিও বিদায় সম্ভাষণ জানালাম। সিঁড়ি দিয়ে ২-৩ পা নেমেছি, তখনই আমার মনের ভেতর তীব্র আঘাত লাগার মতো একটা ধাক্কা খেলাম। আমার পা দুটি আটকে গেল। আমি ঠাকুমার সঙ্গে দেখা করলাম না, তিনিও বাইরে এলেন না। সম্ভবও নয় বটে। আমার দ্বিধাগ্রস্ততা দেখে রমাকান্ত বলল, কি হলো, কিছু ফেলে এলেন নাকি? হ্যাঁ, একটা বড় কাজ বাকি রয়ে গেছে। কি, আমাকে বলুন না। আমাকেই করতে হবে, আমি বললাম। ভেতরে গিয়ে আমি কাশিবাইয়ের সঙ্গে দেখা করতে চাই, এটা কারো মনঃপূত হবে না, তা আমি বুঝি। কিন্তু আমার মনে হলো, আমি যদি কাশিবাইয়ের সঙ্গে দেখা না করে চলে যাই, তাহলে এই ভুলটুকু আমাকে কুরে কুরে খাবে। আর কাশিবাই বা কি ভাববেন? একটু পরেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এ বাড়ির কার সঙ্গে এদের কি বা কেমন সম্পর্ক, তা নিয়ে আমার এত ভাবনা করার তো দরকার নেই। আমি মনস্থির করে পিছনে ফিরলাম। পিছন থেকে, আরে কি কাজ, আমাকে বলুন না, এমন দু একটা প্রশ্ন কানে এলো। আমি না শোনার ভান করে এগিয়ে গেলাম। কাশিবাইকে বলে আসা হয়নি। আমি যা ভেবেছিলাম তাই হলো। তখনই হঠাৎ পরিবেশটি নীরব হয়ে গেল। তখনই
রমাকান্ত ধৈর্য ধরে বলল, ওহ কাশি, ভিতরে ব্যস্ত আছে কোনো কাজে, এমন কিছু জরুরি নয়। জরুরি কিনা প্রশ্নটা তা নয়, কিন্তু এটুকুই কোনো মতে বলতে পেরেছি। আমি ভিতরের দিকে এগিয়ে গেলাম। আমার আশঙ্কা ছিল সবাই আমার পিছন পিছন না চলে আসে, তবে তা ঘটেনি। রমা চুপ করে দুপা আমার পিছনে এসেও পিছিয়ে রইল। আমি মাঝের ঘর পেরিয়ে রান্নাঘরের কাছে চলে এলাম। কাশিবাই দরজার পাশে প্রায় কান পেতে দাঁড়িয়েছিলেন। আমাকে সামনে দেখে চমকে সরে গেলেন, যেন কোনো অন্যায় কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছেন। আমি সামনে গিয়ে বললাম, কাশিবাই, আমি চলে যাচ্ছি। আচ্ছা। আমি স্বেচ্ছায় মাথা নিচু করে কাশিবাইকে প্রণাম করলাম। সোজা হয়ে দাঁড়িয়ে দেখি তিনি চোখে আঁচল চেপে ধরে কাঁদছেন, আর কোনো রকমে বলছেন, দীর্ঘায়ু হও, সুখে থাকো। তারপর তিনি তার শত ভাঁজ পড়া শুকনো চামড়ার কাঁপা একটি হাত তুলে আমার পিঠে রাখলেন। বললেন, আবার এসো কিন্তু। আসবো। কি জানি কোন জন্মের বন্ধন এসব। আমারও শেষে গলা ধরে এলো, কথা বলা বন্ধ করতে হলো। আমি বেরিয়ে এলাম। বাইরে এসে টাঙায় চেপে বসলাম। আমার সজল দুচোখ দেখে সবার মন ভিজে উঠল, তবে ওই অশ্রু কার জন্য, কেন, তা কেউ বুঝতে পারেনি। আমার গাড়ি চলতে শুরু করলো। ওই এলাকা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি, কিন্তু আমার চোখের সম্মুখে যে কাশিবাইয়ের চোখে আঁচল চাপা দেওয়া নীরব মূর্তি। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন জগৎ দেবনাথের অনুবাদে বিষ্ণু বামন শেরওয়াটকরের কাহিনী ঝরা পাতা। কেমন লাগলো জানাতে মন্তব্যের বাক্সে চলে আসুন, আর ভালো লাগলে করে ফেলুন একটু লাইক আর শেয়ার। এই ধরনের গল্প আরো শুনতে চান, নাকি মনে ঘুরছে অন্য কোনো আবদার, সেসবও নির্দ্বিধায় জানিয়ে দিন। ভালো থাকুন, ভাবনায় সংগ্রামে চেতনায় থাকুন। দেখা হবে শিগগিরই। আজ আসি।